আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। জনাব টিপু, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলাম এনইআইআর নিয়ে অতীতের কথা যদি বলি, বেশ কয়েকবার কিন্তু জটিল শর্ত দিয়ে সেই সব জটিল শর্তের বেড়াজালে আটকা পড়ে কিন্তু কার্যকর করা এই বিষয়টি সম্ভব হয়নি। এবার যেসব পরিবর্তনের কথা শোনা যাচ্ছে সেটা কতটা পাইকারি, খুচরা বা অংশীজন যারা আছেন তাদের এবং গ্রাহক বান্ধব হতে যাচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। গতবার আসলে আমরা যেটা দেখেছিলাম, যখন গত বছর ডিসেম্বরের দিকে যখন ন্যানিয়ার প্রজেক্ট রিফর্ম করে আবার, তখন একটা শর্ত যেটা ছিল, যেটাকে আপনি জটিল শর্ত বলছেন, যে এনআইডি, এনইআইআর এবং দিয়ে হচ্ছে ইন্টিগ্রেট করে যেই এনইআর সিস্টেমটা চালু করা, এটা যখন বিটিআরসি থেকে ডিক্লেয়ার করা হয়, তখন আমরা খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা এবং সমগ্র বাংলাদেশে যারা পরিবেশক আছে সবার সাথে কথা বলেছিলাম যে এই প্রক্রিয়ার আসলে অসুবিধা বা সুবিধাটা কোথায়। সবার ক্ষেত্রে একটা কমন যেটা প্রবলেম ছিল যে স্বাভাবিক, যেটাকে আমরা বলি আসলে রেজিস্ট্রেশন বা ডিরেজিস্ট্রেশন প্রসেস। একবার একটা হ্যান্ডসেট যখন সিস্টেমের মধ্যে হোয়াইট লিস্টিং এর মধ্যে আসে, তখন আবার যখন এটা পুনরায় কেউ বিক্রি করতে চায় বা কিনতে চায়, তখন আবার তাকে রেজিস্ট্রেশন বা ডিরেজিস্ট্রেশন করা, এটা কনজিউমারদের পার্সপেক্টিভ থেকে এবং রিটেলার বা খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল। সো এবার যখন মাননীয় উপদেষ্টা মহোদয় যখন আমাদের সাথে কথা বলেছেন যে না, এবার আমরা এই প্রক্রিয়াটাকে একটু সহজ করতে চাই, যে রেজিস্ট্রেশন এবং ডিরেজিস্ট্রেশন নিয়ে যেটা সবার একটা অভিযোগ আছে, এটাকে আমরা রাখতে চাচ্ছি না। শুধুমাত্র আমরা প্রপার ভ্যাট ট্যাক্স দিয়ে যে সিস্টেমটা আসবে, যে আইএমইটা আসবে, সেটাকেই করতে চাই, ইন্টিগ্রেট করতে চাই সিস্টেমের সাথে। দ্যাট মিনস যেটাকে আমরা বলি হোয়াইট লিস্টিং। আই থিঙ্ক এটা সাধারণ খুচরা বিক্রেতা এবং গ্রাহকদের জন্য বেটার হবে কম্পারেটিভলি এই নতুন সিস্টেমে যেটা সরকার করতে চাচ্ছে। জি, আপনি ডিরেজিস্ট্রেশনের কথা বললেন, তো এবার আরেকটি নিয়মের কথা যদি বলি, নতুন নিয়মে হ্যান্ডসেট কেবল একবারই, যেমনটি বললেন, নিবন্ধন করতে হবে। এতে কি আপনার কি মনে হয় যে বাজারে অবৈধ বা ক্লোন যেই ফোন ছিল সেটার প্রবেশ ঠেকাতে কিংবা যে পরিমাণে রাজস্ব ফাঁকি দিত সেটা পুরোপুরি বন্ধ করতে সাহায্য করবে, নাকি নতুন নিয়ম অনুযায়ী চোরাকারবারিদের জন্য নতুন কোনো ফাঁকফোকর তৈরি করতে পারে? এখানে আসলে তিনটা প্রসেস যদি আমরা বলি, একটা হচ্ছে যে নতুন যে হ্যান্ডসেট গুলো বাজারে আসবে, সেগুলো আপনি যথাযথ আইনে সাবমিট করে সেই আইনের এগেইনস্টে আপনি বিটিআরসি থেকে অনুমতি নিয়েছেন কিনা এবং প্রপার ভ্যাট ট্যাক্স সরকারকে পরিশোধন করে যখন আপনি আসবেন, তখন এটাকে আমরা বলতেছি হোয়াইট লিস্ট। সেটা গতবারও ছিল, এটা এবারও আছে, এটা নিয়ে কোনো চেঞ্জ নেই। দেন আরেকটা বড় একটা সেগমেন্ট, যে গত বছরও যখন এটা সিস্টেমটা যখন চালু হয়েছিল, তখন বলা হয়েছিল বাজারে যতগুলো অবৈধ হ্যান্ডসেট আছে সেটা কোনো কিছুই বন্ধ হবে না। এবারও এটা বন্ধ হবে না, সো এটা নিয়েও কোনো আর মানে চ্যালেঞ্জ নেই। দেন আরেকটা যেটা রয়ে গেল, ক্লোন হ্যান্ডসেট। ক্লোন হ্যান্ডসেট আসলে এটা আমরাও বিটিআরসি এর সাথে কথা বলেছিলাম যে নতুন যে নিয়ম, যেটা হোয়াইট লিস্টিং আমরা বলতেছি, এবার এটার মধ্যে ক্লোন আপাতত থেকে যাবে, বাট এটাও বিটিআরসি যেটা বলেছিল যে পর্যায়ক্রমে এটা ধারাবাহিকভাবে এটা আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব। কারণ ক্লোন হ্যান্ডসেট যেগুলো আছে, এগুলো আসলে একটা সার্টেন পিরিয়ড পরে আর বাজারে অ্যাক্টিভ থাকবে না। সো এখন কিছুটা আমরা একটা সিস্টেমকে যখন রান করতে চাই, তখন তো কিছু কিছু জিনিস যে 100% এরর করে যদি যেতে যাই, কিছুটা গ্রাহক ভোগান্তি হবে, কিছুটা ব্যবসায়িক ভোগান্তি হতে পারতো, যেটা গতবারের নিয়মে। বাট এবারের নিয়মে আমার মনে হয় এটা সম্ভাবনাটা কম, কিছুটা স্বীকার করে নিয়ে আগানো। আর ভবিষ্যতে আসলে মানে যারা চোরা কারবারি আমরা যেটা বলি, বা অবৈধ বা হ্যান্ডসেট, এটার আসলে সুযোগ নেই, যেহেতু আপনি হোয়াইট লিস্টিং করছেন। দ্যাট মিনস আপনি প্রপার যথাযথ অনুমতি এবং ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি করছেন। সো এটাকে আর পরবর্তীতে বাড়ার কোনো সুযোগ আমরা দেখছি না। সো আই হোপ সো ক্লোনে কিছুটা অসুবিধা হবে, বাট এটা পর্যায়ক্রমে ক্লোনের যে সংখ্যাটা, যে পরিমাণ আছে, এটাকে নামিয়ে আনা সম্ভব হবে। জি, ডিরেজিস্ট্রেশনের কথা বলছিলেন যে এতে গ্রাহকদের ভোগান্তি অনেকটা কমবে। শুধু ইতিবাচক বিষয়টা আপনি যেমনটা বলছেন, এর কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে মোবাইলের বাজারে? না, দেখেন, নেতিবাচক প্রভাব আমরা অতটা মনে করছি না, কারণ আমরা সেকেন্ড হ্যান্ড, দেখেন বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। সো এইটার কারণে আমাদের লোকাল বাজার মার্কেটে কিন্তু অলরেডি সেকেন্ড হ্যান্ড ফোনের একটা মার্কেট যথেষ্ট গ্রো করেছে। সো আমরা যদি রেজিস্ট্রেশন এবং ডিরেজিস্ট্রেশন প্রসেসটাকে একটু জটিল করতাম, তাহলে কিন্তু এই যে বিনিময়, কেউ বিক্রি করবে, কেউ ক্রয় করবে, এটা কিছুটা জটিল হতো। কারণ তাকে আবার এনআইডি রেজিস্ট্রেশন করে তারপরে নতুন করে রেজিস্ট্রেশন করা, এটা কনজিউমারদের জন্য কিছুটা ভোগান্তি। সো এই ভোগান্তিটা যদি না থাকে, আমার মনে হয় লোকাল মার্কেটে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটের যে একটা বড় মার্কেট অলরেডি বাংলাদেশে গ্রো করেছে, এটা আরো স্মুথলি মেনটেন করা সম্ভব হবে।
জি, আমি একটু বৈধভাবে মোবাইল হ্যান্ডসেট আমদানির বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে বর্তমানে 58% পর্যন্ত যে উচ্চ কর বা শুল্ক ব্যবস্থা আছে এটি বহাল রেখে নতুন যে এনইআইএর সিস্টেম চালু করা, এটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন? দেখেন, গত বছর যখন আমরা এনইআর সিস্টেমটা চালু হয় তখন আমাদের মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বলেছিলাম, এবং সরকার উচ্চ পর্যায় থেকে শুরু করে এনবিআর কর্মকর্তাদের সাথে আমরা দফায় দফায় এটা নিয়ে বসেছিলাম যে কিভাবে এটাকে আরো কর কমানো যায়। তো আমার মনে হয় যদি আমরা মানে বৈধ সিস্টেমটাকে চালু করি, এনএর সিস্টেমকে চালু করি, এই যে এখন যে উচ্চ কর আছে এটাকে আরো আসলে মানে আরো অনেক পর্যায়ে কমিয়ে আনা সরকারের পক্ষে সম্ভব। কারণ এখন যে সরকার 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা আমরা যেটা বলি রাজস্ব হারাচ্ছে অবৈধ ফোনের কারণে, তখন একদিক থেকে যেমন বৈধ মার্কেটে বৈধভাবে হ্যান্ডসেট আসবে, তখন সরকারের কিন্তু আলটিমেটলি ক্রয় ভ্যাট বা ট্যাক্স আমরা যেটা বলি কর, এটাও কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে বড় সংখ্যক, অর্থাৎ এখন মার্কেটের 40%, আমরা যদি ভ্যালুতে বলি অলমোস্ট 40% মার্কেট কিন্তু অবৈধ ফোনের দখলে। এই অবৈধ ফোনটা যদি কমে যায় সরকার কিন্তু রাজস্ব হারাবে না, বরঞ্চ রাজস্ব পরিমাণ বৃদ্ধি পাবে। এবং তবে এটার একটা শর্ত যেটা আমাদেরকে এনবিআর কর্মকর্তাদের ভাবা উচিত, যে উচ্চ পর্যায়ের যে কর এটাকে আরো স্বস্তিদায়ক পর্যায়ে নামিয়ে আনা অবশ্যই দরকার, আমরা মনে করি। জি, যদি সেক্ষেত্রে এটা হয়, উচ্চ শুল্কই কি আসলে আপনার মনে করেন কিনা যে অবৈধ বা গ্রে মার্কেট থেকে ক্রেতাদেরকে হ্যান্ডসেট কিনতে উৎসাহিত করে? এটা আসলে দেখেন, এখন আমরা অবৈধ মার্কেটে আমরা যেটা বলি যে 40% টোটাল ভ্যালু বা ভ্যালুর কন্ট্রিবিউশন কিন্তু অবৈধ মার্কেট। এর মধ্যে মানে কনজিউমারের কিন্তু একটা বড় অংশ প্রতারিত হয়, সেটা হচ্ছে রিপাবলিশড ফোন। অর্থাৎ দেশের বাজারে যেটা অবৈধ ফোন আছে তার মধ্যে আবার 70% কিন্তু রিপাবলিশড ফোন। অর্থাৎ একটা গ্রাহক, সে ধরনের একটা জেনুইন প্রোডাক্ট যদি হয় 1,00,000 টাকা, সে হয়তো 70,000 টাকায় এই প্রোডাক্টটা কিনছে, সে মনে হচ্ছে আমি 30,000 টাকা কম পাচ্ছি। কিন্তু এটার যদি আমরা দেখি যে এটার কোয়ালিটি কিন্তু সেই লেভেলের না, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম রিপাবলিশড ফোনে গ্রাহকরা পারচেস করছে এবং প্রতারিত হচ্ছে। সো গুণগত মানের দিক থেকে বিচার করে হ্যাঁ কিছুটা দাম হয়তো বাড়বে, বাট আমরা দেখেন এখন কিন্তু আমাদের প্রোডাকশন অলমোস্ট 17টা কোম্পানি দেশে আছে, ফ্যাক্টরি আছে। এর মধ্যে সবার প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু 40% লস যাচ্ছে, অর্থাৎ 60% ক্যাপাসিটিতে মাত্র রান করছি আমরা। সো এইটা যদি আমরা 100% ক্যাপাসিটিতে রান করতে পারি, অর্থাৎ এই যে প্রাইজের যে গ্যাপটা, এটাও আমাদের পক্ষে কমিয়ে আনা সম্ভব হবে। সরকারের ক্ষেত্রেও রাজস্ব বৃদ্ধি পাবে এবং কনজিউমারও একটা কম দামে, কম্পারেটিভলি কম দামে একটা ভালো কোয়ালিটির হ্যান্ডসেট পাওয়ার নিশ্চয়তা রাখে। জি, আগে যে নিয়মটা ছিল এনআইডি সিম আর আইএমইআই, এই যে ত্রিপক্ষীয় মডেল, এটা থেকে সরে এসে শুধু সিম আর আইএমইআই থেকে ডেটাবেস লিঙ্কিং এর দিকে যে যাওয়ার যে প্রযুক্তিগত বিষয়টা, এটার কি মনে হয় আপনার চ্যালেঞ্জ কি আছে, ইতিবাচক দিক কি আছে? দেখেন, আমি এটার ইতিবাচক দিকে দেখি, কারণ এনআইডি দিয়ে যদি আমরা দেখি অনেক আমাদের কিন্তু এনআইডি প্লাস সিম প্লাস আইএমইআই, দেখেন তিনোটাই কিন্তু ইউনিক নাম্বার। এনআইডিও ইউনিক নাম্বার, সিমও ইউনিক নাম্বার, এবং হ্যান্ডসেটের আইএমইও নাম্বারও ইউনিক নাম্বার। সো তিনটা ইউনিক নাম্বারকে ইন্টিগ্রেশন করতে গেলে ওই যে যেটা বললাম, দেখেন এটা যখন আপনি আবার কেউ যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেটা বিক্রি করতে যাবে তখন কিন্তু তাকে আবার এনআইডি, তার যে এনআইডি ছিল, আমি যখন আমার এই এখন ব্যবহৃত হ্যান্ডসেটটা যখন আবার বিক্রি করব তখন আমাকে ডি রেজিস্ট্রেশন করতে হবে। আবার নতুন যে কনজিউমার কিনবে তাকে আবার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সো এটা কম্পারেটিভলি কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল। সো এই ক্ষেত্রে যেহেতু আইএমইআই আমাদের ইউনিক নাম্বার এবং সিমও ইউনিক নাম্বার, আই গেস এই দুটা দিয়ে ইন্টিগ্রেশন করতে পারলে এটার কোনো অসুবিধা আমি দেখি না। আর চ্যালেঞ্জে যেটা থাকে কিছুটা ক্লোন হ্যান্ডসেট, যেটা আমি আগেও বলেছি, ক্লোন হ্যান্ডসেটের সরকারের পক্ষ থেকেও একটা ইচ্ছা, অকৃতিক ইচ্ছা, যে না আমাদের ক্লোনটাকেও আমরা আস্তে 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 এটাকে মিনিমাইজ করে নিয়ে আসবো। সো আমি এটাতে আসলে চ্যালেঞ্জ কম দেখি, রেদার দেন কনজিউমার পার্সপেক্টিভ এবং রিটেলের পার্সপেক্টিভে আমি এটার সুবিধাটাই বেশি দেখছি। জি, সাধারণ যারা দর্শক আছেন তারা বড় বড় শব্দ যেগুলো সেগুলো বোঝেন না, তারা বোঝেন যে যেই নতুন নিয়মই আসুক সেটার মাধ্যমে তার সাধ্যের নাগালে স্মার্টফোনের দাম থাকবে কিনা, কিংবা ইতিমধ্যে যেটা সাধ্যের নাগালে আছে সেটার দাম আবার কোনোভাবে বেড়ে যাবে কিনা, এই বিষয়ে কোনো আশঙ্কা তৈরি হওয়ার জায়গা আছে কিনা দর্শকদের জন্য এই কি বলবেন? দেখেন, বৈশ্বিক বাজারে র্যাম এবং রমের কারণে দাম বাড়ছে, এটা মানে গ্লোবালি সব জায়গায় বাড়ছে, নট অনলি শুধু মোবাইল না। আমরা যদি দেখি ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস, তারপরে ইভি ভেহিকেল, সবকিছুরই দাম বাড়ছে। সো এটা চ্যালেঞ্জ আমাদেরকে সবাইকে আমরা মোকাবেলা করছি। কিন্তু আমরা আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটা জিনিস নিশ্চয়তা দিতে চাই, যে এনইআর সিস্টেম চালু হলেই যে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে এটা যেমন সত্য, এবং অনেকেই ধারণা করে যে এখানে এখন যে মোবাইলের দাম আছে এটা আসলে আমরা বৃদ্ধি করব বা আমরা একটা সিন্ডিকেট করব, এটা আসলে কোনো সুযোগই নাই।
কারণ এখানে গ্লোবাল যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডে কিন্তু বাংলাদেশে জি। লোকাল ফ্যাক্টরি আছে এবং ম্যানুফ্যাকচারিং করছে। সো এটা একটা বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে আসলে আমি যদি আমার দাম বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু আমি আমার মার্কেট শেয়ার লস করব। দ্যাট মিনস আমি আমার আলটিমেট বিজনেস লস করব। সো এটা কোনো সম্ভাবনাই নাই। বরঞ্চ আমরা আমাদের তরফ মানে এমআইবির পক্ষ থেকে এই নিশ্চয়তা দিচ্ছি যে এটার কারণে, অর্থাৎ এনইএর সিস্টেম রান করার কারণে কোনো কারণেই আমরা দাম বৃদ্ধি করবো না। রাদার দেন সরকার উচ্চ পর্যায়ে এবং আইসিটি অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, দামকে আমরা বরঞ্চ যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করব জি। এবং একটা দুটো মডেলকে আমরা চেষ্টা করব যাতে আরো দাম কমিয়ে কিভাবে গ্রাহক পর্যায়ে স্বস্তি আনা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আলোচনা করছিলাম এনইআইআর সিস্টেম নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু।